রাজপ্রতাপের থেকে আজ আপনারা শুনতে চলেছেন বহুল প্রচলিত ও বহুল সাফল্যমণ্ডিত তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন সিরিজ প্রজেক্ট পাসিং শো সিজন 7। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সিরিজ ও রাজপ্রতাপের থেকে সঙ্গী হয়ে পড়ুন। আজ আপনাদের জন্য এই সিরিজের প্রথম গল্প অরণ্য শাপদের বিভীষিকা। সেদিন আমি একা তারানাথের বৈঠক ঘরে বসে আছি প্রায় মিনিট 10 ধরে। সাধারণত শনিবারের ভর সন্ধ্যাবেলায় এখানে আসি না, কারণ জানি প্রতি শনিবার সন্ধ্যা থেকে তারানাথ তার ইষ্ট দেবীর পূজায় বসেন। হঠাৎ খেয়ালবশত ঘরের কোণে রাখা জীর্ণ আলমারিটার দিকে তাকাতেই চমকে উঠলাম। দেখলাম তার পেছন থেকে ঠিক রামধনুর মতো বেশ কয়েকটি রঙের কোমল আভা দেয়ালকে রাঙিয়ে তুলেছে। খুলে রাখা পশ্চিমের জানলাটির দিকে গিয়ে মিলিয়ে যাচ্ছে আলোগুলো। স্বভাবতই আমার মন ভরে উঠল চোরা বিস্ময়ে। ঠাকুরঘর থেকে কোষাকুষি ও ঘণ্টার শব্দ ভেসে আসছে মৃদুভাবে। তারানাথ তখনও পুজোয় ব্যস্ত রীতিমতো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলাম ওই আলোক উৎস লক্ষ্য করে। যত এগোচ্ছি ততই যেন পরিবেশের একটা আমূল পরিবর্তন প্রতিটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারছি। ঘরের ভেতরটায় পড়ন্ত সন্ধ্যার যে স্বাভাবিক আলো বাতাস ঘোরাঘুরি করছিল তা যেন হঠাৎ করে থমকে গিয়েছে। ভয় ও কৌতূহল মিশ্রিত সেই অযাচিত পরিস্থিতির বর্ণনা করবার ক্ষমতা আমার নেই। যখন আমি ওই আলোক রেখাগুলির একদম কাছাকাছি পৌঁছে গেছি, ঠিক তখনই তারানাথ প্রবেশ করল এবং আমার দিকে তাকিয়ে সেও খানিকক্ষণ নির্বাক হয়ে রইল। তারপর বলল, তুমি কি কিছু খুঁজছো বিভূতি? আমার ভেতরে তখন কি চলছে তা আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক সেই সময় তারানাথের এমন আগমন আমার কাছে যতটা অপ্রাসঙ্গিক ততটাই অপ্রস্তুতকর। নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে বললাম, না মানে একটা আলো ঠাকুরমশাই। না একটা নয় বেশ কয়েকটা আলো আপনার ওই আলমারির পেছন থেকে বের হচ্ছিল। আমি কৌতূহল সামলাতে না পেরে একটু দেখতে যাচ্ছিলাম ওদিকটায়। কিছু মনে করবেন না ঠাকুরমশাই, আসলে আমি কেমন যেন হারিয়ে গেছিলাম একটা অন্য পরিবেশে, তাই আর কি। কথাগুলি বলতে বলতেই লক্ষ্য করছিলাম তারানাথের দুই চোখ যেন ধীরে ধীরে বিস্ময়ে জ্বলজ্বল করে উঠছে। বুঝতে পারলাম যে বিষয়টি বলতে আমার এতটা সংকোচ বোধ হচ্ছিল সেই ঘটনাটা তারানাথ শোনা মাত্রই মন থেকে গ্রহণ করে ফেলেছে। সে ঘরের কোণের ওই আলমারিটার দিকে বিস্ফারিত চোখে এগিয়ে গেল। পেছনে রইলাম আমি। নিজের ধুতির কোচের থেকে চাবির গোছাটা বের করে দরজার তালা খুলে ধীরে ধীরে তার পাল্লা দুটি খুলতেই দেখলাম সেখানে বায়োস্কোপের মতন প্রস্ফুটিত হয়ে উঠেছে এক ঘন জঙ্গলের দৃশ্যপট। যেন কোনো এক ঐশ্বরিক মন্ত্র বলে এই চতুষ্কোণ বাক্সটির গর্ভগৃহ থেকে প্রবেশ করা যাবে ওই নতুন দুনিয়ার প্রেক্ষাপটে। ওই জঙ্গলের ভেতর থেকে একটা হলুদ রঙের প্রজাপতি ধীরে ধীরে উড়তে উড়তে যেই না বেরিয়ে এলো তারানাথের বৈঠক ঘরে, অর্থাৎ আমার চোখের একদম সম্মুখে, তৎক্ষণাৎ তীব্র বাতাসে ভাসমান ধূলিকণার মতো এক ফুৎকারে ধূলিসাৎ হয়ে গেল প্রজাপতিটির দেহ। একেতেই আমি অলৌকিকতায় একেবারে বাকশক্তি হারিয়েছি। তার ওপর সেই মুহূর্তে ওই ঘটনাটি আমার প্রাণ শক্তিকে যেন একেবারে নিংড়ে নিল। এমন সময় ধরা গলায় তারানাথের কণ্ঠ ভেসে এলো, পরম শক্তির ত্রিশূল আমায় ডাকছে বিভূতি। আমায় যেতেই হবে এই দরজার ওপারের দুনিয়াতে। আমায় নিশ্চয়ই কোনো দরকার আছে, নইলে এমন হওয়ার কথা নয়। অপরাধ নেবেন না ঠাকুরমশাই, কি ঠিক অথবা কি ভুল আমি জানি না। যা চলছে এবং এখনো যা দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে তা সম্পূর্ণ আমার কাছে স্বপ্নের মতো ঠেকছে। তবে এই আশ্চর্য আলোটা কিন্তু আমি প্রথম দেখতে পেয়েছি, কাজেই আমাকে না নিয়ে আপনি যাবেন না।
আমাকে দয়া করুন ঠাকুরমশাই, আমাকে দয়া করুন, আমাকে না নিয়ে আপনি যাবেন না ঠাকুরমশাই। তোমার কি মনে হয় সামনে যা দেখতে পাচ্ছ তা শৌখিন হাওয়া বদলের বিচরণ ভূমি? সেখানে গেলে কি ঘটবে কি না ঘটবে আমি জানি না, তবে মনের মধ্যে স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি যে আমাকে নিশ্চয়ই কোনো প্রয়োজন পড়েছে ওই জীবকুলে। এই ত্রিশূল আমার গৃহত্যাগী ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর। নিশ্চয়ই আবার আমার ডাক পড়েছে তার কোনো অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবার কারণে। আমি আসছি বিভূতি। যদি আবার ফিরে আসতে পারি তাহলে অবশ্যই খবর জানাবো। আমার পরিজনেরা চিন্তা করবে না, কারণ তারা জানে তারানাথ তান্ত্রিক বরাবরই খামখেয়ালি এবং ভবঘুরে। পথের পথিক পথেই শোভা পায়। ইট কংক্রিটের অন্ধকার গুপচি ঘর তার জন্য বিলাসিতা মাত্র। এই বলে তারানাথ এগিয়ে গেল সম্মুখে আহ্বান করতে থাকা নতুন এক জগতের বিভীষিকার দিকে। আমি বুঝে উঠতে পারলাম না এটাই যে আমার কি করা উচিত। আমার কি তাকে আটকানো উচিত, নাকি শুধুই চুপ করে তার এই প্রস্থান পর্ব নিরীক্ষণ করব? মন ও মস্তিষ্কের তুমুল টানা পোড়েনের মধ্যে হঠাৎ আবিষ্কার করলাম যে তারানাথ ইতিমধ্যে চলে গেছে অন্য জগতের ওই জঙ্গলে ঘেরা জীবকুলে। মুহূর্তেই যেন আমার মন বলে উঠল, ঠাকুরমশাই যাবেন না, যাবেন না ঠাকুরমশাই, ঠাকুরমশাই। একবারের জন্যেও তারানাথ পেছন দিকে ফিরল না, বরং এতক্ষণে সে চলে গেছে আমার দৃষ্টিসীমার থেকে অনেক দূরে। আমি আর নিজেকে সামলাতে না পেরে ঠিক ভুল শুভাশুভের কথা সমস্ত মাথার থেকে ঝেড়ে ফেলে অদম্য আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওই অপার্থিব ভিন্ন জগতের প্রবেশদ্বার লক্ষ্য করে, এবং আমার বিচার বুদ্ধি ও শিক্ষার উন্নত মঞ্চকে চূর্ণ বিচূর্ণ করে তারানাথের মতন আমিও সফল হলাম কলকাতার মটলেনের ওই জীর্ণ বৈঠক ঘরের থেকে এই সম্পূর্ণ বহির্জাগতিক দুনিয়াতে প্রবেশ করতে। আরো আশ্চর্য ব্যাপার কি ঘটল জানেন? আমি প্রবেশ করা মাত্রই সে দরজা, অর্থাৎ সেই বৈঠক ঘরের আলমারির উন্মুক্ত দরজাটি এমনভাবে চোখের নিমেষে মিলিয়ে গেল যে কিছুক্ষণের জন্য ঠাউর করতে পারলাম না যে আমি কি কোনো স্বপ্ন দেখছিলাম নাকি কোনো জঙ্গলে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম। মনের মধ্যে হঠাৎ একটা খেয়াল জন্মে উঠল। মনে হলো দরজাটি হয়তো আমার প্রবেশের জন্যই অপেক্ষা করছিল। আমি জামা ধুতির থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালাম। তারপর তারানাথ যেদিকে গেছে সেদিকে ছুট লাগালাম রুদ্ধশ্বাসে। আবার হাঁক দিলাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। উত্তর পেলাম না ঠিকই, তবে এমত অবস্থায় আবার যেটা চোখে পড়ল সেটি ওই আলোক ছটা। যা দেখেছিলাম তারানাথের ঘরেও ঠিক রামধনুর মতন দেখতে এই আলোক ছটাটি। সম্মুখের একটি উঁচু ঢিপির ওপর থেকে ওই আলো নির্গত হচ্ছে। আমি তখনও পা থামাইনি, দৌড়ে চলেছি একইভাবে। চড়াইতে উঠতে উঠতে দেখতে পেলাম তারানাথকে। সে ওই ঢিপির মধ্যভাগে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে দৃষ্টি দিয়ে। তার পাশে মাটিতে পোঁতা রয়েছে একটা ত্রিশূলের মতো দেখতে অমসৃণ কাষ্ঠল দণ্ড। বুঝলাম এই সেই উল্লেখিত কেদারনাথের ত্রিশূল যা তারানাথ কোচবিহারের এক কেল্লার গুপ্ত ঘর থেকে উদ্ধার করে এনেছিল। আমায় যথাস্থানে উপস্থিত হতে দেখে তারানাথের চেহারায় কেমন একটা হতাশা ও ভয় মিশ্রিত অভিব্যক্তির ছাপ পড়ল। সে বলল, নিয়তি বড়ই নিষ্ঠুর বিভূতি, তবে অতিমাত্রায় কৌতূহল মোটেই ভালো কাজ নয়। নিজের সংসার, পরিজন, জীবিকা এসবের চিন্তা মাথার থেকে দূর করে দিয়ে তুমি এই অপার্থিব জীবকুলে প্রবেশ করলে তার ফলাফলের কথা একবার চিন্তা করে দেখেছ? তারানাথের বলা বৈষয়িক জীবনের কথাগুলি আমার কাছে তখন কেবলই মাৎসর্যের শামিল। কেবলই মনে হতে লাগলো আমি সেখানে শুধুমাত্র স্বেচ্ছায় চলে এসেছি তা নয়,
কোনো এক অদৃশ্য অস্তিত্ব যেন আমায় এখানে উপস্থিত হওয়ার ইঙ্গিত করেছে নেপথ্য থেকে। কেবল চুপ করে তারানাথের দিকে চেয়ে রইলাম আমি। আমার কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে তারানাথ নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করল। তা তার একটা দীর্ঘশ্বাস ছাড়া আর চোখের স্নেহমাখা দৃষ্টি দেখেই বুঝতে পারলাম। আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলল, আমার জীবন বড়ই বিচিত্রময়। তুমি কিশোরী যতটা জানো, অর্থাৎ তোমাদের কল্পনা শক্তি যতটা আন্দাজ করতে পারে, তা নেহাতি সামান্য শতাংশ। এর থেকে বেশি কিছু বলবো না এখন। এসে যখন পড়েছই তখন নিশ্চয়ই বাকিটা উপলব্ধি করতে পারবে নিজেই। কেবল এটুকু বলবো, সর্বদা নিজের পঞ্চ ইন্দ্রিয়কে সতর্ক রেখো। কেমন? এই বলে তারানাথ এক টানে মাটিতে পুঁতে রাখা ত্রিশূলটিকে হাতে তুলে নিয়ে তারানাথ আমায় তাকে অনুসরণ করবার ইঙ্গিত করল। আমিও কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম ডান হাতের কনুই দিয়ে মুছে ফেলে এগুলাম তার পেছন পেছন। যত দূর চোখ যায় ঘন সবুজে মুড়ে রাখা আশ্চর্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দূরের কোনো জায়গা থেকে একদল হনুমান নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। মঠলেনের যে ঘর থেকে এই আশ্চর্য জগতে পদার্পণ করেছি, সেই ঘরে এখন রাতের নিকষ কালো ছায়া নেমে এলেও এখানে কিন্তু সূর্যদেব একদম মাথার ওপর থেকে আমাদের উপর নজর রেখে চলেছে। তারানাথের হাতে ধরে রাখা ত্রিশূলটা, অর্থাৎ যেটার থেকে অমন অযাচিত আলো বের হচ্ছিল, ঠিক রামধনুর মতো, সেটি এখন একটা স্বাভাবিক কাষ্ঠদণ্ড ছাড়া আর কিছুই নয়। বুঝে নিতে অসুবিধা হয় না যে ওই ত্রিশূল কিছু বিশেষ বিশেষ সময় অমনভাবে তির্যক আলোক দণ্ডতে রূপান্তরিত হয়ে ওঠে। বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটা একেবারে ধ্রুব সত্য যে যেই আমি এমন একটা অপার্থিব ঘটনার শিকার হয়ে একেবারে কলকাতার কোনো এক গুপচি ঘরের থেকে কয়েক মিনিটের ব্যবধানে এসে পৌঁছে গেছি অন্য এক জগতের প্রেক্ষাপটে, আজ সেটা বলতে গিয়ে যতটা যুক্তি ও বুদ্ধিতে আমার বাঁধ সাধছে, সেদিন কিন্তু এমন কিছুই মনে হয়নি আমার। যাই হোক, বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর আমাদের দুজনেরই একসাথে চোখে পড়ল একটা বস্তি মতন অঞ্চল। গাছের পাতা, ছেঁড়া কাপড়, বিচুলি এসব দিয়ে ছোট ছোট ঝুপড়ি মতন ঘর করা বেশ কয়েকটা, এবং সেসব ঝুপড়ির সামনে গাছের গোড়ায় অথবা ওই বসতি অঞ্চল থেকে কিছুটা এদিক ওদিক ছিটিয়ে বসে আছে কৃষ্ণবর্ণের পুরুষ, মহিলা ও খুদে খুদে বাচ্চারা। একেবারে ছোট্ট বাচ্চা বাদে প্রায় প্রত্যেকেই কিছু না কিছু কাজে ব্যস্ত, যা দূর থেকে বোঝা যায় না। তারানাথ বলল, যতক্ষণ না উদ্দেশ্য প্রণোদিতভাবে এগোতে পারছি ততক্ষণ সব কিছুকেই এই যাত্রাপথের সঙ্গী হিসেবে আমাদের ধরতে হবে। চলো ওই বস্তিতেই যাওয়া যাক, তবে সাবধান, ওদের মতিগতি না বুঝে ওঠা পর্যন্ত সতর্ক থেকো। মুশকিল হলো এখনো আমরা জানি না যে আসলে কোথায় আমরা এসেছি। চলো দেখি। আমরা এগিয়ে গেলাম সেদিকে। যথাক্রমে কিছুটা যেতে না যেতেই তাদের দৃষ্টি পড়ল আমার দিকে। এরপর যেটা হলো তা হলো ওরা প্রত্যেকেই নিজের নিজের কাজ বন্ধ করে একজোট হয়ে আমাদের দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল। আমি একা হলে হয়তো দাঁড়িয়ে পড়তাম অথবা অন্য কিছু ব্যতিক্রমী চিন্তা করতাম এই পরিস্থিতিতে, কিন্তু তারানাথ দেখলাম বিনা দ্বিধায় একেবারে একই রকমভাবে এগিয়ে চলেছে সেদিকে, তাই আমিও পা থামালাম না। প্রায় যখন ওই জনগোষ্ঠীর কাছাকাছি চলে এসেছি তখন লক্ষ্য করলাম ওদের দৃষ্টি আসলে সম্পূর্ণরূপে আমাদের দিকে নয়। তারা যেন তারানাথের হাতের ত্রিশূলটি দেখে স্তম্ভিত হয়ে গেছে, এমন তাদের চেহারার অভিব্যক্তি। আমরা সম্মুখে গিয়ে দাঁড়ানোর পর যে মানুষটি জমায়েত ঠেলে এগিয়ে এলো তার বয়স প্রথমে আন্দাজ করতে পারিনি, তবে পরে জানতে পেরেছি যে তিনি নাকি ওই বস্তির মোড়ল এবং ওনার বয়স প্রায় ৭৫, যদিও সামনে থেকে দেখলে একদম তা বোঝার উপায় নেই। উনি তারানাথের দিকে তাকিয়ে বললেন, বাবা ঠাকুর, তুই এসেছিস?
এতদিন তোর দেখা পাইনি কেন? আমরা আমরা যে মরতে বসেছি বাবা ঠাকুর, ওরা ওরা আমাদের মাসানদেবকে নিয়ে গেছে রে। আমাদের আমাদের কিছু রইল না রে বাবা ঠাকুর, আমাদের আর কিছু রইল না। আমি তারানাথের দিকে তাকিয়ে রইলাম। অন্যথা আশ্বস্ত হলাম এটা ভেবে যে আমরা এমন কোনো জায়গাতে এসেছি যেখানকার ভাষা অন্তত আমাদের বোধগম্য হচ্ছে। সিমডেগায় যে জঙ্গলে পাসাং মারার গান শুনেছিলাম, সেখানকার আদিবাসীরাও ঠিক এইভাবেই কথা বলতো। কিন্তু তারানাথকে এনারা কিভাবে চেনে, সেই প্রশ্নই তখন সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাছে। ঠাকুরমশাইয়ের মুখেও দেখলাম সম্মুখ গোষ্ঠীর উদ্দেশ্যে পূর্ব পরিচিতির কোনো ছাপ নেই। তিনিও সম্পূর্ণ অবাক হয়ে বললেন, আসলে আমি নিজেই বুঝতে পারছি না আমি কোথায় এসেছি। আর ক্ষমা করবেন, আমি কিন্তু মনে করতে পারছি না যে আপনাদের সঙ্গে আমার ফেলে আসা জীবনে কখনো দেখা হয়েছিল কিনা। সম্মুখের মোড়ল ব্যক্তি ভ্রুকুটি করে উত্তর দিল, তুই কি বলছিস বাবা ঠাকুর? এই ত্রিশূল নিয়েই তো তুই এসেছিলি আমাদের এখানে। আমার বুড়া বাবা জ্বালায় ছিল যে বিপদ এলে ত্রিশূল নিয়ে কেদারনাথ আসবে, সবাইকে রক্ষা করবে। তাহলে তাইলে তুই কেদারনাথ লোস? মোড়লের এই কথায় বুঝলাম এই জায়গায় এসে পড়বার আগে তারানাথ কেন বৈঠক ঘরে দাঁড়িয়ে কেদারনাথের অসম্পূর্ণ কাজের কথা বলেছিল। ভাবছিলাম আমি নিজেই বলে ফেলি যে আপনাদের সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে কেদারনাথ চক্রবর্তীর নাতি তারানাথ চক্রবর্তী। তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করতে করতেই তারানাথ বলল, আমি কেদারনাথ চক্রবর্তী নই, তবে যে ত্রিশূলের কথা আপনারা বলছেন সেটা এটাই, এবং যার এই অস্ত্র তিনি আমার ছোট ঠাকুরদা ছিলেন। এবার এটুকু বলবেন এখানে কি হয়েছে আসলে? সঙ্গবদ্ধ মানুষেরা তারানাথের এই কথা শুনে প্রত্যেকেই মুখ চাওয়াচাই করল। মোড়ল উজ্জ্বল দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে আবার বলল, কি বলছিস তুই বাবা ঠাকুর? আরে আমার বুড়া বাবা যে মুখের কথা কই গেছিল, সে মুখের লিগে তো তোর মুখের হুবহু মিল রে বাবা ঠাকুর। নমস্কার ঠাকুর মশাই, আমি দুর্লভ মল্ল, বিষ্ণুপুরের মল্ল রাজার ছোট ছেলে। আমি যদি সকলের অনুমতি থাকে তাহলে আমি আপনাকে এদের বর্তমান অবস্থার কথা জানাতে পারি। আমাদের সম্মুখের জমায়েতের মধ্যে থেকেই এই স্পষ্ট উচ্চারণগুলি তারানাথের উদ্দেশ্যে ভেসে আসায় ঠাকুরমশাইয়ের কপালে ভ্রুকুটি এলো, এমনকি আমারও। পরক্ষণেই উপজাতি গোষ্ঠীর মধ্যে থেকে একজন শ্যামবর্ণের শীর্ণকায় যুবক বেরিয়ে এলো সামনে। তার দেওয়া পরিচয় অনুযায়ী সে যে কোনো এক রাজার ছেলে তা যেন মন মানতেই চাইবে না। চিবুক ও চেহারার গঠন ভালো করে দেখলে বোঝা যায় যে এই যুবক বাকি বস্তিবাসীদের থেকে কিঞ্চিত আলাদা। তারানাথ তার আপাদমস্তক একবার নিরীক্ষণ করে বললে, আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তোমায় তুমি করেই বলছি। প্রশ্ন এখন আমার মনে অজস্র, তবে প্রথমেই যেটা জানা দরকার তা হলো এখন আমাদের বর্তমানে অবস্থানটা কোথায়? এটা কোন জঙ্গলে এখন দাঁড়িয়ে আছি? আপনারা বর্তমানে আছেন বাঁকুড়ার জয়পুর জঙ্গলের সবথেকে ভয়ঙ্কর অংশে। এই অংশের নাম চিমনামানি। এই চিমনামানি অঞ্চলে সাধারণ মানুষ প্রবেশ করে না, কারণ এই অংশের নামে প্রবাদ এমনি রয়েছে যে যে একবার চিমনামানিতে আসে সে আর কখনো ফিরে যেতে পারে না। তুমিও কি সেই প্রবাদের শিকার? নইলে রাজ্য ছেড়ে নিজের পিতা মাতাকে ছেড়ে এখানে কেন? এই প্রশ্নের প্রতি উত্তর দেওয়ার আগে লক্ষ্য করলাম দুর্লভের ঠোঁটের কোণায় ঈষৎ হতাশা মিশ্রিত হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আমি প্রবাদের শিকার নই ঠাকুরমশাই, আমি নিজেই একজন ভয়ঙ্কর ঈর্ষা মিশ্রিত প্রবাদ। নিজেকে রাজপুত্র বলছি আমার পিতৃ পরিচয় থেকে, তবে আমার মাতা ছিলেন এই মল্ল রাজ্যের জলসা ঘরের মনোরঞ্জনকারী একজন বাইজি। সে কারণে ছোট থেকে কোনোদিনও না পেয়েছি পিতার আদর ও শাসন, না পেয়েছি আমার মায়ের অবাধ ভালোবাসা। গর্ভাবস্থায় আমাকে নিয়ে তার সর্বদাই ভয় থাকত। রাজার কামুক বাসনার ফলস্বরূপ সেই যে মা গর্ভবতী হলো,
তারপর থেকেই আমার মাকে আলাদা করে দেওয়া হলো ভদ্র সমাজ থেকে। এই চিমনামানির কিছু আদিবাসী তখন দাসত্ব করত ওই রাজবাড়ি সংলগ্ন তাদেরই কিছু কাজে। মায়ের অবস্থা দেখে এখানকার কিছু মানুষের মনে করুণা হয় এবং তারা তখন মাকে এই জঙ্গলে তাদের এই বস্তিতে নিয়ে আসে। পরবর্তীতে আমি পৃথিবীতে আসবার পরেই ঘণ্টাখানেকের মধ্যেই মা চলে যান না ফেরার দেশে। কাজেই আমি মায়ের স্নেহ আদর থেকেও বঞ্চিত একজন যুবক। অন্যথায় রাজা যখন জানতে পারল যে এই চিমনামানির আদিবাসীরা আমার মাকে নিয়ে এখানে এসেছে, তখন তাদের মর্মান্তিক শাস্তিদানের সঙ্গে এই অঞ্চলের মানুষজনের কর্মসংস্থান বন্ধ করে দিল। বলতে পারেন আমি এমন এক অভাগা অভিশপ্ত যুবক যার জন্য এই বস্তিটা শেষ হয়ে গেল। এখানকার মানুষজনের কষ্টের সীমা নেই ঠাকুরমশাই। দুর্লভের কথা শেষ হতে না হতেই বস্তির মোড়ল চোখের কোণার জল মুছে এগিয়ে এলো তার দিকে। ওর ঘাড়ে হাত রেখে বললে, তুই কি বলছিস বেটা? তুই আমাদের সুকুলের ছেলে তো বটে। তুই চিন্তা করিস লাই, এবার দেখ হে বাবা ঠাকুর এসেছে যখন সব ঠিক হয়ে যাবে। আমরা সকলে বেঁচে যাব রে। আমাদের দেবতা ফিরে এলেই আমাদের শান্তি। আর কিছু মোদের লাগবে না বাবা ঠাকুর, আর কিছু লাগবে না, কিচ্ছু না। তোমাদের মাসান দেবতা কোথায়? কারা নিয়ে গিয়েছে তাকে? আর তোমরাই বা তাকে ফিরিয়ে আনবার চেষ্টা কেন করছো না? দুর্লভ দিল তারানাথের প্রশ্নের উত্তর। সে বলল, এই বস্তির উত্তরের জঙ্গল আরো ঘন, আরো ভয়ঙ্কর। সেখানে জিন্না নামের এক মানুষরূপী শয়তান আছে। জিন্না আসলে মল্ল রাজবাড়ির প্রধান সেনাপতির পুত্র। তাকে এখানে পাঠানো হয়েছে ভেষজ ঔষধ ও দুষ্প্রাপ্য মশলা সংরক্ষণের কাজে। সে একদল মুন্ডা উপজাতীয় মানুষদের নিয়ে ওই উত্তরের জঙ্গলে বসতি স্থাপন করে থাকে বহু বছর যাবৎ। ওদেরকে চাবুক মেরে অমানুষের মতন খাটিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করে। সবাই বলে জিন্না হলো এই চিমনামানি জঙ্গলের ত্রাস। সে এমন ভেলকি জানে যাতে বাঘ, চিতাসহ পাগলা হাতিরাও নাকি ওর বসে এসে তার হয়ে কাজ করতে শুরু করে। জঙ্গলের এই উত্তর প্রান্ত থেকে গন্ধেশ্বরী নদী বয়ে গেছে। কাজেই ওই দিকটাতে জন্তু জানোয়ারের প্রকোপ বেশি। আমাদের মধ্যেও মুংলা, বিশুয়া এরা বাঘের সঙ্গে লড়াই করবার ক্ষমতা রাখে, কিন্তু সে তো আর একটা দুটো জানোয়ারের ব্যাপার নয়। উত্তরের জঙ্গলে হিংস্র জানোয়াররা ঝাঁকে ঝাঁকে থাকে, কিন্তু জিন্না ও তার বস্তিবাসীদের কোনো ক্ষতি করতে পারে না। সবাই জিন্নার বশে। ওই জিন্নাই আমাদের মাসান দেবকে নিয়ে গেছে ওর ডেরায়। এতটুকু বলে দুর্লভ চুপ করল। তার চেহারায় দুশ্চিন্তা ও কপালে ভ্রুকুটি। তারানাথ কিন্তু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েই রয়েছে। সে বলল, এই মাসান দেবকে নিয়ে যাওয়ার মূল কারণ কি? আর একটা কথা না জিজ্ঞেস করে পারছি না, তুমি যেহেতু এইখানে ছোট থেকে বড় হয়েছো, সেহেতু এই ভাষা তুমি শিখলে কি করে? অর্থাৎ তুমি তো একেবারে পরিষ্কার বাংলায় কথা বলছো দেখছি। আমি বলছি বাবা ঠাকুর, বেটা বড় হয়েছে ওই মুংলার মায়ের বুকের দুধ খেয়ে। ওর মা যখন এখানে এসে মারা যায় তখন মুংলা শোবে শোবে হয়েছে। আমাদের তখনও কাজ চলত মল্ল রাজ্যে। বেটা ধীরে ধীরে বড় হওয়ার পর একদিন একটা লোক এসেছিল এই বস্তিতে। হাতে তার একটা সরু কাঠি, সবসময় কি যেন মেপে চলেছে দিন রাত। আমাদের এখানে ছিল তা দিন 15 মতন হবে। ওই কদিনের মধ্যেই আমাদের বেটার সাথে তার বেশ আলাপ জমে ওঠে, একেবারে বন্ধুর মতন। ওরা কি বলতো না বলতো আমরা শুনিনি, তবে সে চলে যাওয়ার সময় বলে গেছিল বেটাকে সে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। ভবিষ্যতে ত্রিশূল নিয়ে তুই এলে বেটাকে নাকি তোর কাজে লাগবে। ও যেমন আমাদের ভাষায় কথা বলতে পারে, ঠিক তেমনি ওর রাজ্যের ভাষাতেও কথা বলতে পারে। ও একাই কাজ করে আমাদের এতগুলো পেট চালায় জানিস। আমাদের দেখভাল সেদিনের পর থেকে ওই বেটাই তো করে।
ও আমাদের এই ছোট্ট রাজ্যের রাজা। হ্যাঁ, আমাদের জ্যান্ত মাসান, আমাদের বেটা। তোমার সাথে যে দেখা করতে এসেছিল তার নাম কি? তোমরা তার নাম জানতে চেয়েছিলে? তারানাথ এই প্রশ্ন দুর্লভকে উদ্দেশ্য করে করল ঠিকই, তবে আমি নিশ্চিত সেও আমার মতন আন্দাজ করতে পেরেছে যে এখানে আসলে কার আগমন ঘটেছিল ইতিপূর্বে। দুর্লভ বলল, যে এসেছিল তার নাম আমায় জানায়নি, তবে এটা বলেছিল যে তার যেমন হঠাৎ করে উৎপত্তি আছে, তেমনি হঠাৎ হঠাৎ তাকে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। বড় অদ্ভুত এক মানুষ। প্রথম রাতেই আমাদের এখানে এসে খালি পেটে ঘুমিয়ে পড়ল। পরদিনই সকাল সকাল উঠে আমার জন্মবৃত্তান্ত একেবারে হুবহু বর্ণনা করে দিল। সাথে এটাও সে জানতো যে কেদারনাথ চক্রবর্তী নামের এক আহত তান্ত্রিক এই বস্তিতে এসেছিল বহু বছর আগে। সে বলে গেছিল তার বংশলতিকায় যতদিন তন্ত্রবিদ্যার প্রসার থাকবে ততদিন পর্যন্ত এই বস্তির ভালো মন্দের দায়ভার সে নেবে। এই কথাও ওই ব্যক্তি হুবহু জানায় আমাকে। কিন্তু ঠাকুরমশাই ওই যে তিনি চলে গেলেন, তারপর কোনোদিনও আর তার দেখা পায়নি। তারানাথ চোখ বুজে ওপর নিচে মৃদু মাথা দোলালো, তারপর বলল, তার দেখা চাইলেই পাওয়া যায় না। সে বড়ই খামখেয়ালি মানুষ। তোমার সঙ্গে যার আলাপ হয়েছিল তার নাম অমরজীবন ভট্টাচার্য। যেমন রহস্যময় তার আবির্ভাব, ঠিক তেমনই রোমাঞ্চিত তার অস্তিত্বহীনতা। যাই হোক, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও দেখি। তারানাথের কথা শেষ হতে না হতেই অদূরেই কোনো এক জায়গার থেকে ঘোড়ার ডাক ভেসে এলো এবং সেই শব্দ শুনে উপস্থিত প্রত্যেকেই ব্যস্ত হয়ে ছুট লাগালো যার যার ঝুঁপড়িতে। দুর্লভ পাশেই একটা গাছে ঝুলিয়ে রাখা তীর সহ তীর রাখবার পাত্র, যেটাকে তুনির বলা হয়, তার পিঠে ঝুলিয়ে নিয়ে অন্য হাতে ধনুক বাগিয়ে সতর্ক দৃষ্টিতে চারিদিকে একবার দেখল। নিচু গলায় বলল, ঠাকুরমশাই, আপনারা ঝুপড়িতে চলে যান, জিন্না আসছে, ও বড় মারাত্মক। তারানাথ উত্তর দিল, এইমাত্র তোমরা আমার কাছে সাহায্য চাইছিলে, আর এখন আমাকেই আড়াল করতে চাইছো বিপদ থেকে। বরং তাকে আসতে দাও, প্রথমেই আলাপটা সেরে ফেললে পরবর্তীতে সুবিধা হবে। পুনরায় ঘোড়ার শব্দ প্রতিধ্বনিত হলো তারস্বরে। শব্দটা এমন ভাবেই আসছে যে দিক নির্ণয় করার উপায় পাওয়া যাচ্ছে না। আমি অস্ত্রশূন্য হলেও মনের বল তখন আমার প্রখর। আশপাশের গাছপালায় একটা সনসনে বাতাসের কুণ্ডলী পাক খেতে খেতে বোধহয় নিচের দিকে নেমে আসছে। এমন সময় ঠিক আমার পেছনে এসে থেমে গেল চার পেয়ে ঘোড়ার খুঁড়ের শব্দ। আমি পেছনে তাকানো মাত্রই আমার পা দুটো ঠক ঠক করে কেঁপে উঠল। আমি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কিছুটা পিছিয়ে এলাম। একটা মিশমিশে কালো ঘোড়ার উপরে বসে রয়েছে কঙ্কাল ছাড় একটা কৃষ্ণবর্ণের মানুষ। তার মাথার চুল কোমর পর্যন্ত, নোংরা ও মাটি জমে সে চুলে কিছু কিছু জায়গায় জট ধরেছে। দুই চোখ জবা ফুলের মতো লাল, কাজেই মণি দুটো আরো ভয়ঙ্কর ভাবে জ্বলজ্বল করছে তার। সে প্রথমে আমার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে দৃষ্টি ফেলল তারানাথের দিকে। স্যাঁতস্যাঁতে গলায় বলল, বাপ রে বাপ, তান্ত্রিক তান্ত্রিক চলে এসেছে চিমনামারি জঙ্গলে। হ্যাঁ, এসেছিস যখন ভালোই হয়েছে। ছোট লোকগুলোকে শেষ করার আগে দুজন সাক্ষী আমি পেয়ে গেলাম। এই দুর্লভ, দুর্লভ, এই এত তেজ কিসের তোর? হ্যাঁ, এত তেজ কিসের? মশান দেবতার চোখটা আমায় দিয়ে দে, দিয়ে দে। চোখটা কোথায় লুকিয়ে রেখেছিস বল। দুর্লভ দৃঢ় কণ্ঠে বলল, আমার কাছে তেমন কিছু নেই যা তুই চাইছিস। মাসান দেবের দৃষ্টি জাগ্রত করতে গেলে পবিত্র মন লাগে, যা তোর কাছে নেই। দেবতাকে যখন নিয়ে গেছিস তখন তার দেখভাল করার দায়িত্ব, তাকে তুষ্ট করার দায়িত্ব তোর। সেটার জন্য এই বস্তিতে বারংবার তোকে আসতে হচ্ছে কেন? জিন্না একটা বিশ্রী হাসি হেসে বললে,
আমায় শেখাচ্ছিস দেবতাকে তুষ্ট করা? আমায় ভালোভাবে চাইতে এলাম, দিলি না যখন, তখন সময়ের অপেক্ষা কর। নিজে গিয়ে মাসানের চোখ আমার হাতে তুলে দিয়ে আসবি, মনে রাখিস, মনে রাখিস। এই চা চা বলে চোখের নিমেষে ঘোড়া ছুটিয়ে উধাও হলো জিন্না। আমরা প্রত্যেকেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম যেন। চারিদিকে পাখির ডাক সহ প্রাকৃতিক স্বাভাবিক আর্তনাদ যেন বন্ধ হয়ে গিয়েছিল এই মুহূর্তেটুকুর জন্য। ঘোড়ার শব্দ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অরণ্য জগৎ আবার জেগে উঠল। তারানাথ বলল, ছোকরার কিছু ক্ষমতা আছে, তন্ত্র ক্ষমতায় সে পারদর্শী। এসব বিদ্যে শিখল কোথায় কে জানে। দুর্লভ হাতে তীর তুনিরের মধ্যে রেখে জবাব দিল, মল্ল রাজ্য হলো অসংখ্য মন্দিরের রাজ্য। ওখানে তান্ত্রিক কাপালিকের অভাব নেই। কুমতলব সম্পন্ন মানুষ এই জিন্না, তার পিতাও সমান অত্যাচারী। এদের পক্ষে ক্ষমতা অর্জনের জন্য তন্ত্রবিদ্যায় দীক্ষিত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। ও এমন ভেলকি দেখাতে পারে যা খালি চোখে ধরা যায় না। এতটুকু জীবনে কত মানুষের রক্তে যে ও হাত রাঙিয়েছে তার হিসেব নেই। আর কোন চোখের কথা বলছিল সে? কি চাইতে এসেছিল এখানে যা তোমার কাছে আছে বলে সে দাবি করছে? আমার কাছে একটা পাথর আছে ঠাকুরমশাই। এই পাথরটা আমায় দিয়ে গেছিল ওই নাম না জানা পণ্ডিত ব্যক্তিটি, যার নাম আজ আপনার মুখে জানতে পারলাম। একটা স্ফটিকের মতন সাদা পাথর। প্রতি শুক্লপক্ষের রাতের প্রথম তিথিতে ওই পাথরটি মাসানদেবের মূর্তির সামনে রাখলে জ্যোৎস্নার সমস্ত আলো ওই পাথরে এসে জমা হয়। ওই রাতগুলোয় আমি বসি দেবতার পাথর মূর্তির সামনে। পাথরটির দিকে ভালোভাবে চেয়ে থাকলে ওই রাতে দেখতে পাওয়া যায় একটা আশ্চর্য অগ্নিদগ্ধ চেহারা। মাদল বেজে ওঠে, প্রসাদী পৌঁছতে থাকে দেবতার সামনে। দেবতা আমাদের দেখতে আসে ঠাকুরমশাই ওই দিনগুলোতে। তিনি এই গ্রামের খাদ্যের যোগান দেন। তিনি আছেন বলেই গ্রামের মানুষের রোগ ব্যাধি নেই। ওটা তোমার থেকে হাতিয়ে নেওয়ার জন্যই তাহলে জিন্না এসেছিল। আচ্ছা, পাথরটা আমায় একবার দেখাতে পারবে? আসুন ঠাকুরমশাই, আমার সাথে আসুন। আমরা দুর্লভের পেছন পেছন গিয়ে প্রবেশ করলাম বিচুলিতে ছাওয়া একটা ঝুপড়ির ভেতর। বস্তির বাকি ঘরগুলোও এই একই রকমেরই। বড় বড় শালপাতা বিছিয়ে রাখা অসমতল মাটির ওপর আমরা তার ওপর গিয়েই বসলাম। ছেলেটি বাইরে গিয়ে বলল, মুংলার মা, নিশ্চিন্ত হয়ে যাও, সকলে বেরিয়ে এসো, এখন আর কোনো ভয় নেই। ঠাকুরমশাই আর বাবুর জন্য জল খাবার ব্যবস্থা করো একটু। বলে সে ঝুপড়ির মধ্যে ফিরে এসে একটা পাটের ঝোলার ভেতর থেকে বের করলো একটা সাদা পাথর। তারপর তারানাথের দিকে সেটি এগিয়ে দিয়ে আমায় বলল, আপনার সঙ্গে তো পরিচয় করার সুযোগ হলো না বাবু। আমি বিভূতি বানজ্জে, আমি ঠাকুরমশাইয়ের একজন বন্ধু। তোমরা কলকাতার ব্যাপারে জানো না? বিভূতি, তুমি কাল পরিক্রমায় রয়েছ। ওখানকার সময়ের সাথে এখানকার সময়ের কোনো মিল নেই, কাজেই বুঝতেই পারছো। এই নাও, পাথরটা দেখো ভালো করে। তারানাথের কথায় নিজেকে সংযত করে পাথরটি হাতে নিলাম। খুব মামুলি একটা পাথর কিন্তু এটা নয়। জানি না তারানাথ এটাকে লক্ষ্য করেছে কিনা। পাথরটি ভালো করে দেখলে তার ভেতরকার এক ক্ষুদ্র আকাশের প্রতিচ্ছবি চোখে পড়ে। দেখলে মনে হয় কোনো এক জ্যোৎস্না মাখা ঝকঝকে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি, এবং সেই ধারণাকে আরো দৃঢ় করছে এই পাথরের টুকরোর মধ্যে অতি সূক্ষ্মভাবে ভেসে থাকা সপ্তর্ষি মণ্ডলের মতন 7টা বিন্দু। আমি পাথরটা পুনরায় তারানাথের হাতে দিয়ে দিতে সে বললে, জীবনে আর কত কি দেখা বাকি জানি না, তবে আমি বলবো এটা তুমি এভাবে রেখো না। এই মূল্যবান জিনিসের নিরাপত্তা প্রয়োজন। আমিও এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করছি ঠাকুরমশাই। আমি বলি কি, এটা আপনি আপাতত আপনার কাছে রাখুন।
আমাদের বস্তির দেবতাকে ফিরিয়ে আনতে পারলে এটা আপনি আবার আমায় না হয় দিয়ে দেবেন। তারানাথ দুর্লভের কথায় কোনো আপত্তি না দেখিয়ে সেই পাথরটিকে নিজের ঝোলার মধ্যে সযত্নে রেখে দিল। ইতিমধ্যে ফল মূল ও দুধ সহ বেশ কিছু খাবার সামগ্রী নিয়ে এসেছে কয়েকটি মেয়ে লোক। অনুমান করলাম এর মধ্যে সবথেকে বয়স্ক মানুষটি হয়তো মোংলার মা, অর্থাৎ যার কৃপা দৃষ্টিতে দুর্লভ বড় হয়ে উঠেছে। মুশকিলের ব্যাপার হলো, আমরা খালি চোখে দেখে যেভাবে সকলের বয়স আন্দাজ করতে পারি, এদের কিন্তু ওভাবে বয়স বোঝাটা সম্ভবই নয়। সকলকেই কম বেশি একই রকম লাগে, বিশেষ করে যারা যুবা বয়সের সীমা অতিক্রম করেছে তাদের। যাই হোক, আমরা দুটো চারটে ফল খেতে না খেতেই আকাশের গুড়গুড়ে শব্দ শুনতে পেলাম। দুর্লভ বলল, আপনারা খাওয়া দাওয়া করে নিন, আমি জ্বালানি কাঠগুলো একটু সরিয়ে রেখে আসি। ফলে বহুক্ষণ পরে এই প্রথমবারের জন্যে এত ঘটনার পর আমি ও তারানাথ নিজেদের মধ্যে কথোপকথনের সুযোগ পেলাম। একটা পেয়ারার টুকরো মুখে পুড়ে দিয়ে বললাম, আপনি ভাবতে পারবেন না ঠাকুরমশাই, আমার ভেতরটায় কি হয়ে চলেছে। আমি এমন এক জায়গায় রয়েছি যে ভূমিভাগে ইতিপূর্বে কেদারনাথ চক্রবর্তীর মতন মহান তান্ত্রিকের পায়ের ধুলো পড়েছে। অমর জীবনের মতন বিস্ময়কর চরিত্র রাত কাটিয়ে গেছেন, এবং এই যে আমি এখন বসে রয়েছি আপনার মতন এক দার্শনিকের সঙ্গে, এর থেকে বেশি আর চাওয়ার কি থাকতে পারে আমার। জীবন এমনভাবে অন্য নিয়তি, অন্য প্রত্যয়ের দিকে ঠেলে দেবে তা ভাবতে পারিনি। তারানাথের যেন আমার প্রতি অসন্তুষ্টিটা তখনও কাটেনি। সে ভ্রুকুটি করে বললে, দেখছই তো কত বিপদের মধ্যে প্রবেশ করে ফেলেছ। এর মধ্যেই ভেবে দেখো তো, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তোমার পরিবারের কি দশা হবে। জিন্নার ক্ষমতা কিন্তু বেশ প্রবল, আমি যা বুঝলাম। সাবধানে থেকো বিভূতি। আমি না বলার আগে কোনো পদক্ষেপ নেবে না। গ্রামটা বন্ধন করা প্রয়োজন। খাওয়া দাওয়া সেরে তুমি একটু বসো, আমি কাজটা সেরে আসি। বলে তারানাথ বেরিয়ে গেল ঝুপড়ির থেকে। আমি খেতে খেতে অন্যমনস্কভাবেই তারানাথের রেখে যাওয়া ত্রিশূলটার দিকে তাকালাম। ত্রিশূলে যে তিনটি পাথর রয়েছে সেগুলোর দিকে ভালো করে দেখতেই একটা অবাক করা বিষয় লক্ষ্য করলাম আমি। এই পাথরগুলোর মধ্যেও দুর্লভের পাথরটার মতন, অর্থাৎ যেটাকে মাসান দেবতার চোখ বলে চিহ্নিত করা হচ্ছে, ঠিক সেটার মতনই সপ্তর্ষি মণ্ডলের ন্যায় 7টি বিন্দু ফুটে আছে। কেদারনাথ চক্রবর্তীর সঙ্গে জড়িত সব আশ্চর্য পাথরগুলি কি এভাবেই চেনা যায়? অমর জীবন যে কেদারনাথ চক্রবর্তীর সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত তা আশা করি এতদিনে আপনারা বুঝে গেছেন। রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে এই চিমনামানির জঙ্গলে। কিছু একটা ঘটতে চলেছে এই জায়গায়, যা পার্থিব নয়। এসব ভাবতে ভাবতেই নজর পড়ল ঝুপড়ির সামনে থেকে একদল মানুষ হেঁটে গেল বিস্মিত দৃষ্টি নিয়ে। আমিও দুধের মাটির পাত্রটা সরা দিয়ে ঢেকে রেখে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম তাদের এই কৌতূহল তারানাথের ক্রিয়াকলাপের উদ্দেশ্যে। তারানাথের হাতে একটা কাঁচের শিশি, যেটির সঙ্গে আমি পরিচিত, কারণ এই মন্ত্রপুত গঙ্গা জল ভরা শিশিটি তার পুঁটলিতে থাকে সর্বদা। সেই শিশি বাঁ হাতে নিয়ে ডান হাতের তর্জনী তাতে ডোবাচ্ছে এবং সেই জল ছিটাতে ছিটাতে বৃত্তাকারে ঘুরছে গোটা বস্তিটির চারিদিকে। দুর্লভকে পেলাম খানিকটা এগিয়ে যাওয়ার পর। সেও অবাক হয়ে গ্রাম বন্ধনের প্রক্রিয়া দেখছে। আমি তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, আচ্ছা দুর্লভ, এই গ্রামের মানুষগুলোর পেট চলে কিভাবে? মোড়ল বলল যে তুমি সকলের পেট চালাও। তুমি কি করো? ঠাকুর ওই মাসে একদিন আসে আর আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়ে যান। মানুষের লোভ বড় ভয়ঙ্কর জিনিস বাবু, সেই কারণে এই একটা জিনিস আমি বস্তির কাউকে বলিনি। এমন একটা গোপন কুয়ো আছে যেখানে খাবারের ছোলা সবসময় পূর্ণ থাকে। ঠাকুর আমায় স্বপ্নে দেখিয়েছিলেন সেই কুয়োর ঠিকানা। আপনাদের বলতে কোনো বাধা নেই। আজ যে মানুষজন ভালো হয়ে রয়েছে তারা ওই কুয়োর সন্ধান পেলে সকলে উন্মাদ হয়ে যাবে। অভাবের জীবন অনেক সুখের,
নইলে স্বভাব নষ্ট হয়ে যাবে প্রত্যেকের। আমি সকলকে গোপন করে মাসে একদিন যাই ওখানে, প্রত্যেকের জন্য সেই কুয়োয় নেমে বস্তা ভরে চাল ডাল সর্ষে নিয়ে আসি। বাকি শাকসবজি ফলমূলের চাষাবাদ আমরা নিজেরাই করি বাবু। এটুকু বলে দুর্লভ এগিয়ে গেল এক গ্রামবাসীকে লক্ষ্য করে। তারানাথের কাজ তখন প্রায় শেষ হয়ে এসেছে। সে ফিরে আসছে আমাদের ঝুপড়ির দিকে এবং তার পেছনে আসছে পুরো বস্তির মানুষজন। আমিও এগিয়ে গেলাম ওই দিকটায়। আকাশের প্রাণোচ্ছল ভাবটা তখন একেবারে ঝিম মেরে গিয়েছে। তারানাথ সকলের উদ্দেশ্যে প্রশ্ন করল, জিন্না যখন এসে তোমাদের মাসান দেবতাকে নিয়ে গেল তখন তোমরা প্রতিবাদ দেখাওনি বা তাকে আটকানোর চেষ্টা করনি? সম্মুখের জমায়েতের থেকে একজন বলল, বাবা ঠাকুর, ওই জিন্নার সঙ্গে অনেকগুলো সীতা বাগাইছিল, আমরা প্রাণ ভয়ে তার দিকে এগুতে পারিলাই বাবা ঠাকুর। দুর্লভ তখন হেতাই ছেলনি, ও গেছিল ওই চাউল নিয়ে আসার লিগে। দুর্লভ আমাদের একমাত্র ভরসা রে বাবা ঠাকুর, ওর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো নি রে। তুই কিছু একটা কর না রে বাবা ঠাকুর, কিছু একটা কর তুই। তোমরা যদি একেবারেই হাল ছেড়ে দাও, যদি এতটা ভয়ভীত হয়ে পড়ো, তাহলে তো জিন্না নিজের আধিপত্য বিস্তার করবেই। মন থেকে শক্ত হতে হবে তোমাদের। আজকের মতন তোমাদের না হয় নিশ্চিন্ত করছি যে কোনো প্রকার ভয় পাওয়ার আর প্রয়োজন নেই। তবে এইভাবে আর কতদিন চলবে? কাল ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা কোনো না কোনো একটা পদক্ষেপ নেব। মাসান দেবতার চোখকে একবার হাতিয়ে নিতে পারলেই জিন্না শক্তিশালী হয়ে উঠবে। দেবতার কাছে উপাসকের শক্তি সব থেকে বড়। সে উপাসক যদি নোংরা মানসিকতারও হয়, তবুও দেবতা তাকে আশীর্বাদ ধন্য করবেনি। ঠিক যেমন দেবাদিদেব মহাদেবের সব থেকে বড় উপাসক ছিলেন লঙ্কাধিপতি রাবণ, তার উপর মাসান দেবতা কিন্তু তাণ্ডবের প্রতীক। মা কালীর সন্তান এই বরাহবাহী মাসান দেব। গুরু মুখে শুনেছি মাসান দেবের সঙ্গে সর্বদা এক বিরাট আকায় জঙ্গলি শূকর থাকে। যদি বাঁচতে চাও তাহলে মনকে শক্ত করো প্রত্যেকে। তোমাদের দেবতাকে তোমাদের কাছে ফিরিয়ে আনবার দায়িত্ব যখন আমি নিয়েছি, তখন আমি পিছু পা হব না। তারানাথের কথা শুনে প্রত্যেকেই আত্মপ্রত্যয়ের ভঙ্গিতে চোয়াল শক্ত করে ইতিবাচক মাথা নাড়ল। জঙ্গলের আনাচে কানাচে তখন ধীরে ধীরে অন্ধকার জমে আসছে। আমরা পুনরায় যে যার ঝুপড়িতে প্রবেশ করলাম। দুর্লভ তারানাথকে প্রশ্ন করল, ঠাকুরমশাই, কি করবেন ভাবছেন? আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। এখানে বসে কিছুই করা যাবে না। উত্তরের জঙ্গলে যেতে হবে আমাদের, যেখানে দেবতা রয়েছে, মানে ওই জিন্নার ডেরায়। কিন্তু সেখানে যে পদে পদে বিপদ ঠাকুরমশাই। হিংস্র জন্তু জানোয়ার সমস্ত জিন্নার বশবর্তী ওই অঞ্চলে। তার ইচ্ছে ছাড়া একটা পাখি পর্যন্ত ডাকে না ওই জঙ্গলে। তুমি গেছো সেখানে? একবার ঢুকে পড়েছিলাম বস্তির কিছু লোকের সাথে বনমোরগ শিকার করতে গিয়ে। অতি কষ্টে প্রাণ নিয়ে ফিরে আসি সেখানের থেকে। তবুও আমাদের মধ্যে একজন নিরুদ্দেশ হয়। দিন দুয়েক পরে জিন্না এসে সেই নিরুদ্দেশ ব্যক্তির খুবলে খাওয়া দেহ ফেলে যায়। এ কথা শুনে তারানাথ আর কোনো উত্তর দিল না। আকাশ ভেঙে বৃষ্টি এলো সেই মুহূর্তে। খানিকক্ষণের মধ্যেই সেই বৃষ্টি ভয়ঙ্কর রূপ নিল। পাহাড়ি ঢালু জায়গায় বস্তির বিচরণ ভূমি যেন একটা ঝর্ণাধারায় রূপান্তরিত হল। ওপরের থেকে জলরাশি তীব্র গতিতে নিজ নিজ পথ তৈরি করে নিয়ে ছুটে যাচ্ছে সমতল ভূমিভাগের দিকে। দুর্লভ বলল, চিন্তা নেই বাবু, এখানকার ঝুপড়িগুলো সেভাবেই তৈরি করা, যাতে বস্তির কোনো কিছুর ক্ষতি না হয়। এরকম বৃষ্টি এখানে মাঝে মাঝেই হয়। অগত্যা বাইরের দিকে চেয়ে প্রলয়ের দেবতার ধ্বংসলীলা দেখতে দেখতে সময় কাটাচ্ছিলাম।
নির্বাক নিশ্চল কিছু সময় কেটে যাওয়ার পর দুর্লভ উঠে আলো জ্বালতে যাবে, ঠিক এমন সময় তারানাথের ত্রিশূলের পাথরগুলি পুনরায় মৃদু আভায় আলোকিত হয়ে উঠল। আমরা সকলে বিস্মিত হয়ে সেই আলোর দিকে চাইলাম। তারানাথ ত্রিশূলটি হাতে ধরে চোখ বুঝল। খানিকক্ষণ পরে যেমন আলোটি ধীরে ধীরে তীব্র হয়েছিল, ঠিক তেমনভাবেই ম্লান হতে হতে মিলিয়ে গেল। তারানাথ গম্ভীর গলায় বলল, অমর জীবনকে কল্পনা করতে পারলাম। হঠাৎ যেন চোখের সামনে তার চেহারা ভেসে উঠল। হাত নেড়ে আমায় কিছু একটা করতে বারণ করছে বলে মনে হলো। বিভূতি, দুর্লভ, যে কোনো একটা ভুলের মাসুল কিন্তু বস্তির সমস্ত মানুষের প্রাণ নিতে পারে। আমি কেবল এটাই ভাবছি, আমার কাছে কেদারনাথের পরম শক্তির ত্রিশূল থাকা সত্ত্বেও কি এমন ক্ষমতা আছে ওই জিন্নার কাছে যা আমায় এত চিন্তায় ফেলছে। না, মুখোমুখি সংঘর্ষ না হওয়া পর্যন্ত বোঝার উপায় নেই। যদিও এই ত্রিশূলের প্রকৃত ব্যবহার আমার জানা নেই, আমার কাছে এটা কেবল একটা ক্ষেপণাস্ত্র মাত্র। তবে কেদারনাথ যখন আমায় টেনেছেন এই জগতে, তখন তারানাথকে থেমে থাকলে চলবে না। বিভূতি, এসো, এদিকে এসো দেখি। তারানাথ তার গলার থেকে একটা রুদ্রাক্ষের মালা খুলে পরিয়ে দিল আমায়। সে বলল, এই মালাটি আমায় মাতু পাগলি দিয়েছিল বিভূতি। সে বলেছিল জীবনে কোনোদিনও মৃত্যু সংকটে পড়লে তাকে স্মরণ করতে। সে সূক্ষ্ম শরীরে এসে আমায় রক্ষা করবে, যদি না সেই মৃত্যু বিধিবদ্ধ হয়। নিজের জীবনের ঝুঁকি হাতে তুলে নিয়েছ, এখন আর আমায় দূষিয়ে কি করবে? আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব তোমাকে রক্ষা করার। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, রুদ্রাক্ষের মালাটি আমার গলায় চেপে বসতেই কেমন যেন ঠান্ডা শিহরণ আমার সারা শরীরে ছড়িয়ে গেল তার প্রভাবে। মাঘ মাসে তীব্র হিমেল হাওয়া গায়ে এসে লাগলে যেমন সারা শরীরের পশম খাড়া হয়ে ওঠে, সেই অনুভূতিটাও ঠিক তেমনই ছিল আমার। আমি যে ভেতর থেকে দুর্বল ছিলাম তা কিন্তু নয়, তবে সেই মালাটি আমার অন্তর্হিত প্রত্যয়কে আরো দৃঢ় করে তুলল সেই সময় থেকে। দৈবিক বল বোধহয় ওটাকেই বলে, যেটার প্রভাব তখন আমার প্রতিটি শিরায় শিরায়। ঠাকুরমশাই, এই বৃষ্টি থামবার নয়। এখন একটু কমেছে যখন, তখন যাই, মুংলার মায়ের কাছে আপনাদের খাবারের ব্যবস্থা করে আসি। রাতে আমার আর কিছু খাবার প্রয়োজন নেই। আমিও আর কিছু খাবো না। তাছাড়া এখনো এত ফলমূল রয়েছে, আর কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে না। তা বেশ, তবে যাই, আমি মুংলার সাথে শুয়ে পড়ি। এখানে আপনারা দুজন একটু হাত পা ছড়িয়ে থাকুন। আপনি যে ক্রিয়া করে দিয়েছেন, আজ রাতটা সকলে একটু নিশ্চিন্তে ঘুমাবে। এই বলে দুর্লভ চলে গেল। আমি তারানাথকে প্রশ্ন করলাম, কি বলছেন ঠাকুরমশাই, আজ রাতেই বেরিয়ে পড়বেন নাকি উত্তরের জঙ্গলের উদ্দেশ্যে? না, আজ আর নয়, আজকের দিনটা সময় দেওয়া হোক। তাছাড়া শয়তানেরা রাতেই তৎপর থাকে, এমনকি জন্তু জানোয়ারেরাও। রাতটা কাটতে দাও। নাও, অল্প কিছু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। এই কথা বলে তারানাথ ত্রিশূলটা তার মাথার কাছে রেখে শুয়ে পড়ল। আমিও এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম যে কিভাবে এই বস্তির মাসান দেবতাকে আবার ফিরিয়ে আনা যায়। কতক্ষণ গভীর ঘুমে লিপ্ত ছিলাম জানি না। হঠাৎ ঘুম ভাঙল দুর্লভের কণ্ঠে। বাবু, ঠাকুরমশাই কোথায়? বাবু, ঠাকুরমশাই কোথায় গেলেন? লাফিয়ে উঠে পড়ে দেখি সত্যি ঠাকুরমশাই নেই আমার পাশে, আর না আছে তার সেই ত্রিশূল। কেবল তারানাথের ঝোলাটা টানানো রয়েছে একটা খোঁটার ওপরে। দুর্লভের সঙ্গে তারানাথকে খুঁজতে বের হবার সময় কি মনে হতে ঝোলাটা সঙ্গে নিয়ে নিলাম, কারণ তাতে মাসান দেবের চোখ অর্থাৎ সেই পাথরটা রয়েছে। যদি কোনোভাবে কোনো কারণে আমাদের অনুপস্থিতিতে এই পাথরটি জিন না নিয়ে চলে যায়,
হতে পারে সে ওত পেতে বসে রয়েছে অদৃশ্য হয়ে কোনো তন্ত্রবিদ্যার সাহায্যে। গ্রামের সকলে উঠে পড়েছে ঠাকুরমশাইয়ের অনুপস্থিতির খবর পেয়ে, কিন্তু দুর্লভ ওই পরিস্থিতিতেও বিচক্ষণতার পরিচয় দিল। সে সকলের উদ্দেশ্যে বলল, ঠাকুরমশাইয়ের করে দেওয়া গ্রাম বন্ধনীর বাইরে কেউ বের হবেন না, আমরা দুজন ছাড়া। মাসান দেবতাকে ডাকো সকলে, যাতে আদতেই ঠাকুর মশাইয়ের কোনো বিপদ না হয়। চিন্তা নেই, পরম শক্তির ত্রিশূল তাঁর কাছে আছে, জিন্না অত সহজে তার কিছু করতে পারবে না। আমরা রওনা হলাম। গ্রামবাসীকে এই নির্দেশ দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম দ্রুত পায়ে। বৃষ্টি ধরে এলেও রাতের বনানী এভাবে সজাগ হয়ে ওঠে তার ধারণা করতে আমি আগে পারিনি। দুর্লভ আমায় ঠাকুরমশাইকে হাঁক দিতে বারণ করল, তাতে নাকি আশেপাশের চিতার দল সজাগ হয়ে উঠতে পারে, তাতে আমরা সহ ঠাকুরমশাইও বিপদে পড়তে পারি। কাজেই নিঃশব্দে কোনো এক শুভ সম্ভাবনাকে সামনে রেখেই হাতে মশাল নিয়ে এগিয়ে চলেছি আমরা দুজনে। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর মশালের আলোয় যে দৃশ্য দেখলাম তা হৃদয় বিদারক। দেখি এক বিরাট বৃত্তাকার ভূমিধ্বস অথবা কুয়ো আকৃতির একটা গর্তের মুখে পড়ে রয়েছে তারানাথের ত্রিশূল, অর্থাৎ কেদারনাথের সেই পরম শক্তির ত্রিশূল। আমি যেন দিশেহারা হয়ে পড়লাম মুহূর্তেই। দুর্লভের হাতের থেকে মশালটা ধরে নিয়ে বললাম, ওই তো ঠাকুরমশাই ত্রিশূল, ওই যে পড়ে রয়েছে গর্তর সামনে। এই চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, এই মশালটা দাও আমাকে দাও। কি হলো কি জানে ওনার, কি হলো আবার কি জানে। বলে মশাল হাতে নিয়ে সেখানে ছুটে গিয়ে দেখি ঠাকুরমশাই ওই গর্তের তলদেশে পড়ে রয়েছে অচেতন ভাবে। তার মাথার জটা চুঁয়ে বয়ে যাচ্ছে রক্তধারা। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। ঠাকুরমশাই! এমন সময় পেছন থেকে এক তীব্র ধাক্কা অনুভব করলাম এবং ভীষণ অপ্রস্তুতভাবে জ্বলন্ত মশাল নিয়ে বিশ্রীভাবে পড়লাম ঠাকুরমশাইয়ের পাশেই নুড়ি পাথরে যুক্ত কুয়োর তলদেশের ওপর। মেরুদণ্ডের হাড় বেয়ে বয়ে গেল একটা শীতল বেদনা ধারা। কুয়োর ওপর থেকে দুর্লভের মৃদু গলা ভেসে এলো। ভোরের দিকটায় জিন্নার চিতার দল এখানে ঘুমাতে আসে, আজ না হয় একটু খেয়ে দেই ঘুমাবে। আমার আসলে দরকার নেই কোনো মাসান দেবের পাথরের মূর্তি, আমার দরকার ছিল এই ত্রিশূলটা। কম কাহিনী শুনিনি এই ত্রিশূলের ব্যাপারে। ঠাকুরমশাই না জানলেও কেদারনাথ এখানে এসে এই ত্রিশূল দিয়ে কি করে দেখিয়েছিল তা আমি কিন্তু কিছুটা হলেও জানি। আমি যাই উত্তরের জঙ্গলে, জিন্নার জায়গাটা এবার আমার হবে, আর তারপর দখল করব মল্লরাজের রাজ সিংহাসন। আপনাদের শ্রাদ্ধ অনেক ধুমধাম করে পালন করব, এই কথা দিচ্ছি। বিদায়। শুনছেন প্রজেক্ট পাসিং শো সিজন 7। আজকের মতো প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই ফিরছি আমরা পরবর্তী পর্ব নিয়ে। মাঝে কয়েকটা দিনের মধ্যে গল্পটিকে পরিচিতদের মধ্যে শেয়ার করে রাজপ্রতাপের ঠেকের সঙ্গী করে ফেলুন। আমরা ফিরে আসব খুব দ্রুত এই সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।